Hello students, today our topic is fuel. This is the fourth video on this chapter. Here we discuss about the ultimate analysis of coal. Let's start. First, we know what is ultimate analysis. In our previous video, we already heard about the proximate analysis, that is the overall analysis based on 4 criteria. Now, we are discussing the ultimate analysis, that is the most detailed elemental analysis. আমরা আগের ভিডিওয়ে প্রক্সিমেট অ্যানালিসিসটা দেখেছিলাম, যেখানে ওভারঅল অ্যানালিসিস করা হয় 4টে ক্রাইটেরিয়ার উপর বেস করে। তার ভিডিও আমার দেওয়া আছে। আজ আমরা করব আলটিমেট অ্যানালিসিস। আলটিমেট অ্যানালিসিস হচ্ছে এলিমেন্টাল অ্যানালিসিস, যেটা অনেক উপাদানগতভাবে একটা কোলকে চেনার পক্ষে খুবই উপযুক্ত। Here, the ultimate analysis is carried out by the determination of carbon, hydrogen, nitrogen, sulfur, oxygen and ash. এখানে আমরা আলটিমেট অ্যানালিসিসটা করে থাকি কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, সালফার, অক্সিজেন এবং অ্যাশের ওপর। এখানে আমরা মূলত আজকে দেখব কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন আর সালফার, কারণ এইগুলোই আমাদের পরীক্ষায় খুব বেশি আসে। অ্যাশ আমরা অলরেডি প্রক্সিমেট অ্যানালিসিসে পেয়ে গেছি। আর অক্সিজেন অ্যানালিসিস হচ্ছে 100 মাইনাস দিস 5 ক্রাইটেরিয়া। অক্সিজেন অ্যানালিসিস এই 5টা ক্রাইটেরিয়াকে 100 থেকে মাইনাস করলেই এসে যায়। সুতরাং যে 4টে ম্যাথামেটিক্যাল ডেরিভেশন এবং পরীক্ষায় আসে, আমি আজকে সেই 4টে নিয়েই ডিসকাস করছি। টুডে উই আর ডিসকাসিং দ্য ডিটারমিনেশন অফ পার্সেন্টেজ অফ কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন অ্যান্ড সালফার, বিকজ অ্যাশ can be derived by proximate analysis and oxygen is less important. It can be measured by calculating all the other elements and subtract it from 100 থেকে বাকিগুলো মাইনাস দিলে তুমি পেয়ে যাবে কত অক্সিজেন। সুতরাং যে 4টে ইম্পর্টেন্ট, আজ আমরা সেই 4টেকেই ডিসকাস করব। লেটস স্টার্ট। ফার্স্ট, ডিটারমিনেশন অফ পার্সেন্টেজ অফ কার্বন অ্যান্ড হাইড্রোজেন। আজ আমরা প্রথমে শুরু করব পার্সেন্টেজ অফ কার্বন এবং হাইড্রোজেন। বোথ আর অলমোস্ট সেম, only few things are different. A known amount of coal is burned in presence of oxygen. Thereby, the carbon and hydrogen of that coal will transfer into carbon dioxide and hydrogen is water. আমাদের কোলে একটা নির্দিষ্ট পরিমাণ কয়লাকে ওজন করে নেওয়ার পর তাকে যদি আমরা বার্ন করি, তাহলে তার মধ্যে যে কার্বনটা আছে সেটা তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড, আর যে হাইড্রোজেনটা আছে সেটা তৈরি হবে ওয়াটার। নাও the products of combustion, that is carbon dioxide and water, are passing over by the weighted tubes of potassium hydroxide and anhydrous calcium chloride respectively, because the carbon dioxide can absorb by potassium hydroxide and water is absorbed by anhydrous calcium chloride. And this potassium hydroxide and calcium chloride are pre-weight. So the increased weight of potassium hydroxide and parallelly the calcium chloride will depict the amount of carbon dioxide and amount of water is absorbed or produced from the coal. এখানে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ কোলকে বার্ন করলাম, ফলে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার তৈরি হলো। এইবারে আমরা সেই কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটারকে পাস করালাম আগে থেকে ওজন করা পটাশিয়াম হাইড্রক্সাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে দিয়ে। পটাশিয়াম হাইড্রক্সাইড কার্বন ডাইঅক্সাইডকে অ্যাবজর্ব করলো এবং ক্যালসিয়াম ক্লোরাইড
ওয়াটারকে অ্যাবজর্ব করলো, যার ফলে ওই পটাশিয়াম হাইড্রক্সাইড বা ক্যালসিয়াম ক্লোরাইডের ওজন বেড়ে গেল। এই ওজন বৃদ্ধিটা কেন হলো? না তারা কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার যথাক্রমে তারা শোষণ করেছে। এই কার্বন ডাইঅক্সাইড বা ওয়াটার এসেছে কোত্থেকে? ফ্রম দ্যাট সার্টেন অ্যামাউন্ট অফ কোল। সো নাও দ্য ক্যালকুলেশন। দ্য ওয়েট অফ কোল স্যাম্পল টেকেন ইজ x গ্রাম। ধরে নিলাম আমি x গ্রাম কয়লা নিয়েছিলাম। দ্য ইনক্রিজ ইন ওয়েট অফ পটাশিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইডের ওজন কত বেড়েছে? y গ্রাম। দ্য ইনক্রিজ ওয়েট অফ ক্যালসিয়াম ক্লোরাইড ইজ z গ্রাম, অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইডের ওজন বেড়ে গেছে এক্সপেরিমেন্টের শেষে, সেটা হচ্ছে z গ্রাম। এটা হচ্ছে বর্ধিত ওজন, দুটো ক্ষেত্রেই y এবং z হচ্ছে বর্ধিত ওজন। সুতরাং কার্বনের ক্ষেত্রে কি বলতে পারি? যে C, that atomic weight is 12, react with oxygen and produce carbon dioxide whose molecular weight is 44. সুতরাং 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে আছে 12 গ্রাম কার্বন। এটা মলিকিউলার ওয়েট স্টাডি করলে পাওয়া যায়। এটা সব জায়গায় সেম, শুধু কোল বলে নয়, বাতাসে, মাটিতে, জলে, যেখানেই তুমি ক্যালকুলেট করতে যাবে এটা সেম। তো 44 gram of carbon dioxide have 12 gram of carbon. The amount of carbon dioxide that was absorbed by potassium hydroxide is y gram. Potassium hydroxide যে পরিমাণ ওজন বেড়েছে সেটাই তো কার্বন ডাইঅক্সাইড। So we can write y gram carbon dioxide have 12 into y divided by 44 gram of carbon. This certain amount of carbon is come from that x gram of coal. এই যে আমি ক্যালকুলেশন করে যে গ্রাম কার্বনটা পেলাম 12y ডিভাইডেড বাই 44, এটা অ্যাকচুয়ালি এসছে কোত্থেকে? সেই যে x গ্রাম কোল আমি নিয়েছিলাম তার থেকে। সো x গ্রাম কোল contain 12y into 44 gram of carbon, or the percentage of carbon is 12 into y, that is the increased weight of potassium hydroxide divided by 44 into weight of coal sample taken into 100. সুতরাং আমরা কি পেলাম? না কতটা কার্বন আছে, আমি কার্বনকে কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট করেছি, কার্বন ডাইঅক্সাইডকে পটাশিয়াম হাইড্রক্সাইডে অ্যাবজর্ব করিয়েছি। আফটার দ্যাট পটাশিয়াম হাইড্রক্সাইডের ইনক্রিজড ওয়েট থেকে আমরা পেয়েছি কতটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছিল। অ্যান্ড বাই দ্য অ্যানালিসিস অফ molecular weight we can easily found that how much carbon was present in our particular sample. So এই ফর্মুলা প্রয়োগ করে আমরা যে কোনো সলিড ফুয়েলের, স্পেশালি কোলের, আমরা পার্সেন্টেজ অফ কার্বন বের করে ফেলতে পারি। সেম ইজ ফর হাইড্রোজেন, only the difference is atomic weight, molecular weight. The hydrogen react with oxygen and produce water. Molecular weight of water is 18. So we can say 18 gram of water have 2 gram of hydrogen by studying the molecular weight. So Z gram, that means the amount of water absorbed in calcium chloride, have 2Z divided by 18. So X gram coal have 2Z divided by 18 gram of carbon, and the percentage of hydrogen is 2 into increased weight of calcium chloride divided by 18 into weight of coal into 100. So this is the formula of analysis of percentage of carbon and percentage of hydrogen. Next, percentage of nitrogen. Here a percentage of nitrogen can be analyzed slightly in a different way. Let's see. The weight of sample, coal sample taken is x gram. এখানে একটু অন্যরকম পদ্ধতিতে নাইট্রোজেনটা অ্যানালিসিস করা হয়। ধরে নিলাম আমি x গ্রাম কোল নিয়েছি। The amount of powdered coal is heated with some excess amount of concentrated sulfuric acid.
that sulfuric acid react with the nitrogen of coal and produce ammonium sulfate. এখানে x গ্রাম কোল নিয়ে তাকে পাউডার করে যদি তাকে আমি হিট করি in presence of concentrated sulfuric acid, তাহলে কয়লার মধ্যে যে নাইট্রোজেনটা ছিল সেটা সালফিউরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে তৈরি করলো অ্যামোনিয়াম সালফেট। That ammonium sulfate is then titrated or react with sodium hydroxide solution, where the excess amount of acid was absorbed by sodium hydroxide and few amount of ammonia will be produced. Ammonium sulfate plus sodium hydroxide is sodium sulfate plus 2 ammonia plus water. Here a procedure called back titration is applied here. The detail of back titration is not discussed here. এখানে ব্যাক টাইট্রেশন পদ্ধতিতে কিছু পরিমাণ বেশি সালফুরিক অ্যাসিড প্রথম কয়লায় যোগ করা হয়, তারপর যখন খানিকটা অ্যামোনিয়াম সালফেট হয়ে গেল, খানিকটা অ্যাসিড এক্সেস রয়ে গেল, তখন সেই অবস্থায় তাকে সোডিয়াম হাইড্রক্সাইডে টাইট্রেশন করানো হয়। টাইট্রেশন করানো হলে বোঝা যায় যে কতটা অ্যাসিড এক্সেস ছিল বা কতটা অ্যাসিড অ্যাকচুয়ালি কোলের লাগা কথা বা লেগেছে। তো সেই পদ্ধতিতে আমরা বার করে ফেলতে পারি যে কতটা অ্যামোনিয়া তৈরি হয়েছে। সেটা কিভাবে না, the amount of, it is experimentally proved that the amount of ammonia produced is equal to the amount of sulfuric acid consumed, not the total, because some are excess, actually consumed, which can be derived by back titration. এখানে দেখা গেছে যে ব্যাক টাইট্রেশন করে বোঝা যায় যে অ্যাকচুয়ালি কয়লা কতটা অ্যাসিড খেয়েছে, এবং এটা দেখা গেছে যে পরিমাণ অ্যাসিড কয়লা খেয়েছে সেই পরিমাণই অ্যামোনিয়া সে তৈরি করেছে। সো সাপোজ দ্য অ্যামাউন্ট অফ অ্যামোনিয়া ইজ V1 ml S1 নর্মাল। ধরে নিই অ্যামোনিয়া আছে V1 ml S1 নর্মাল। অ্যামাউন্ট অফ অ্যাসিড that we have used or consumed is V2 ml S2 normal. এই V2 ml টা after back titration পাওয়া সম্ভব। So as the amount of ammonia produced is equal to the amount of acid used, so we can say V1 ml S1 normal of ammonia is equal to V2 ml S2 normal of sulfuric acid. So 1000 ml 1 normal ammonia is equal to 14 gram of nitrogen, or V1 ml S1 normal of ammonia is 14 divided by 1000 into V1 ml S1 normal, or we can say 14 divided by 1000 into V2 S2, because V1 S1 here is equal to V2 S2. That means we convert it to the amount of sulfuric acid, which can be easily calculated by back titration. The data is known to us. So x gram coal have 14 into 1000, 14 divided by 1000 into V2S2, or percentage of nitrogen is 1.4 into volume of acid into normality divided by x. X means the amount of coal as a sample taken. So this is our final formula. এখানে তাহলে কি করলাম, যে পরিমাণ অ্যামোনিয়া তৈরি হয়েছে সে পরিমাণই অ্যাসিড লেগেছে। তাহলে আমি ফর্মুলায় ফেলে কি বলতে পারি যে 1000 ml 1 normal ammonia, because ammonia is a gas, is equal to 14 gram of nitrogen. 14 is the atomic weight of nitrogen. So V1 ml S1 normal of ammonia is equal to 14 divided by 1000 into V1 S1 at a gram of nitrogen. But the problem is V1 S1 is unknown, because কতটা অ্যামোনিয়া তৈরি হয়েছে আমরা জানি না, বাট আমরা জানি কতটা অ্যাসিড লেগেছে, মানে আমরা V2S2 টা জানি। তাহলে আমরা কি লিখতে পারি 14 divided by 1000 into V2S2, কারণ আমি জানি আগেই আমরা প্রমাণ করেছি V1S1 is equal to V2S2.
So this is the final formula, 1.4 into volume of acid into normality divided by x. You can easily derive in your copy by a simple unitary method. Last, that is the determination of sulfur. A known amount of coal is heated against nitric acid. The sulfur from coal react with nitric acid and produce sulfuric acid. That sulfuric acid is then again react with barium chloride. As a result, barium sulfate is produced. So the coal or the sulfur of coal is now transferred to barium sulfate, and we have to weight the sulfate or the sulfur. এখানে আমরা কোলের মধ্যে যে সালফারটা সেটাকে আমি নাইট্রিক অ্যাসিড দিয়ে রিঅ্যাকশন করালাম, তাতে কোলের সালফারটা তৈরি করলো সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডকে রিঅ্যাকশন করালাম বেরিয়াম ক্লোরাইড দিয়ে, তৈরি হলো বেরিয়াম সালফেট। তার মানে কোলের মধ্যে যে সালফারটা ছিল যাকে আমরা মাপতে চাই সে এখন বেরিয়াম সালফেট অবস্থায় আছে। তাহলে আমি যদি বেরিয়াম সালফেটের মধ্যে কতটা সালফার আছে বার করি, তাহলে আমি পেয়ে যাব আমার কোলে সালফার কতটা ছিল। Now we have to study the molecular weight of barium sulfate. Before that, the weight of coal sample taken is x gram. The weight of barium sulfate produced or precipitate is y gram. এবার আমাকে কি করতে হবে, বেরিয়াম সালফেট যেটা প্রেসিপিটেট পড়েছে, অধক্ষেপ পড়েছে, তাকে ভালো করে ড্রাই করে তাকে ওজন করতে হবে। দেখা গেল y গ্রাম, আর আমি স্যাম্পল নিয়েছিলাম x গ্রাম। So considering the equation, 233 gram of barium sulfate contains 32 gram of sulfur. 233 is the molecular weight of barium sulfate and 32 is the atomic weight of sulfur. এবার আমরা ইকুয়েশনে চলে আসি, যে সালফার থেকে সালফার ডাইঅক্সাইড সালফেট, সেখান থেকে বেরিয়াম ক্লোরাইড দিয়ে বেরিয়াম সালফেট। 233 হচ্ছে আণবিক ওজন বেরিয়াম সালফেটের, যার মধ্যে সালফার আছে 32, যেটা কিনা সালফারের অ্যাটমিক ওয়েট। সো উই হ্যাভ y গ্রাম বেরিয়াম সালফেট। সো y গ্রাম বেরিয়াম সালফেট হ্যাভ 32 into y divided by 233, or x gram of coal have 32y divided by 233 gram of sulfur, or the 100 gram, that means the percentage of sulfur is 32 into weight of barium sulfate produced divided by 233 into weight of coal sample into 100. So this is our formula of determination of sulfur. আজকে এই ভিডিওতে আমরা চারটে অ্যানালিসিস শিখলাম: কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, সালফার। In our video we already discussed the 4 elemental analysis. These are very important for your exam. প্রতি বছর চারটের মধ্যে থেকে একটা, অনেক সময় দুটো আসে। In our next video we will discuss about the liquid and gaseous fluid.